গঙ্গা ও অর্জুনের সিঁদুরদানে শেষ মুহূর্তে মণ্ডপে এসে দাঁড়ালো অহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গঙ্গা দৌড়ে বাইরে বেরিয়ে এলে তখন তখন অর্জুন বলতে থাকে, কি হয়েছে গঙ্গা, তুমি এতটা তড়িঘড়ি কেন করছো? এরপরে গঙ্গা সবকিছু খুলে বললে ঘরে গিয়ে খুঁজতে থাকে অর্জুন। এরপরে তখনই দেখা যায় একটি মুখোশ খুঁজে পায় অর্জুন। অর্জুন মুখোশ খুঁজে পেয়ে গঙ্গাকে বলতে থাকে, কি ব্যাপার, কি ব্যাপার গঙ্গা, এই এই মুখোশটার কথাই তো তুমি বলছো তাই না? তখন গঙ্গা বলতে থাকে, হ্যাঁ এই মুখোশটার কথাই বলছি, এই মুখোশগুলোই তো নাচের লোকজন পরেছিল। এরপরে এরপরে গঙ্গা বাইরে চলে এলে তখন দেখা যায় অর্জুনের বাবা অর্জুনের জেঠু বলতে থাকে, যেহেতু অর্জুন বলছে, গঙ্গা যেহেতু বলছে আবার এই যে মুখোশটা খুঁজে পেয়েছে, তবে তো ঠিকই মনে হচ্ছে তাই না? তখন দেখা যায় অর্জুনের বৌদি বলতে থাকে, আমার মনে হচ্ছে সবটাই সবটাই গঙ্গার মন গড়ানো ব্যাপার। কারণ আমাদের বাড়িতে যারা নাচ করছে এত বছর ধরে নেচে আসছে, ওদেরকে আমরা বিশ্বাস করি, ওরা আমাদের বিশ্বাসযোগ্য। ওরা এভাবে এভাবে গঙ্গার সঙ্গে অসভ্যতম করতে পারে না, যতদূর আমাদের বিশ্বাস, তাই না গঙ্গা? তখন তখন গঙ্গা বলতে থাকে, আমি সত্যি বলছি, ওই লোকগুলো আমার সঙ্গে অসভ্যতম করতে এসেছিল। ওই লোকটা আমাকে দেওয়ালে চেপে ধরেছিল। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় অর্জুনের দাদা বলতে থাকে, কি হলো, তুমি তুমি কেন এসবের মাঝখানে কথা বলছো বলো তো? তোমার বরাবরই সন্দেহ জিনিসটা খুব বড়। তখন তখন দেখা যায় অর্জুনের বৌদি বলতে থাকে, আমি সন্দেহ করছি না, আমি আমি যেটা ফ্যাক্ট সেটাই বলছি। মনে হচ্ছে অর্জুন এই যে গঙ্গা গঙ্গা কোনো ভুল করছে। ঠিক তখনই দেখা যায় মেঘনাথের মা এসে বলতে থাকে, এই মেয়েটা আমাদের সংসারে এসেছে আমাদের সংসারটা ভাসিয়ে দিতে। মেয়েটা মেয়েটা এসেছে সংসারে ঝামেলা করতে। কতদিন হলো বড় বৌমা এই বাড়িতে আছে, কই বড় বৌমার উপর তো কেউ অ্যাটাক করেনি, ওর দিকে তো কেউ নজর দেয়নি। আর এই মেয়েটা দুদিন হলে না আসতে ওর উপরে সবাই অ্যাটাক করছে। কেন করছে? এই মেয়েটা আসলে আসলে একটি নোংরা মেয়ে, এ কারণেই ওর উপরে সবারই টার্গেট। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন অর্জুন মনে মনে বলতে থাকে, গঙ্গাকে এভাবে কথা বলছে ওরা। তখন গঙ্গা বলতে থাকে, আমি আমি যা বলছি একদম সত্যি বলছি, আপনারা প্লিজ আমাকে আমাকে এভাবে বলবেন না। আপনারা কেন আমাকে অপমান করছেন, আমাকে কেন ছোট করছেন বলুন তো? তখন দেখা যায় মেঘনাথ বলতে থাকে, তুমি এভাবে কেন কথা বলছো ওর সঙ্গে? ঠিক তখনই মেঘনাথ মাথায় চুল ঠিক করতে থাকলে তখন গঙ্গার চোখ পড়ে যায় মেঘনাথের হাতের দিকে। তখনই গঙ্গা মনে মনে বলতে থাকে, আমি তো কাজললতা দিয়ে আঘাত করেছিলাম, ও যে লোকটা আমাকে আমার সঙ্গে অসভ্যতম করতে এসেছিল, কিন্তু কিন্তু মেঘনাথ দাদা বাবুর হাতে এই চিহ্নটা কি করে এলো? তখনই গঙ্গা বলে বসে, কি ব্যাপার মেঘনাথ দাদা বাবু, এই চিহ্নটা তোমার হাতে কোথা থেকে এলো বলো তো? তখনই অবাক হয়ে যায় মেঘনাথ। তখন গঙ্গা বলতে থাকে, আসলে আসলে যে আমার সঙ্গে অসভ্যতম করতে এসেছিল তার হাতে আমি কাজললতা দিয়ে আঘাত করেছিলাম, ঠিক এরকমই আঘাত হয়েছিল, তাই আমি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করছি, তুমি প্লিজ কিছু মনে করো না। এই কথা শুনে বাড়ির বড়রা সবাই অবাক হয়ে যায়, সবাই অবাক হয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। তখন তখন দেখো যে মেঘনাথ বলতে থাকে, তুমি কি বলতে চাইছো গঙ্গা, তুমি কি আমার দিকে ইঙ্গিতটা করছো? তখন গঙ্গা বলতে থাকে, না না, আমি সেভাবে বলিনি, আমি শুধু বলেছি যে এটার জন্য আপনি আপনি এই এই আঘাতটা কোথা থেকে পেলেন? কারণ কারণ আমি আমি ওই কাজললতা দিয়ে যে আমার সঙ্গে অসভ্যতা করছিল, যে আমাকে চেপে ধরেছিল দেওয়ালে, তাকে আমি আঘাত করেছিলাম। ঠিক এভাবে হাতে আঘাত করায় লোকটা ছিটকে পড়ে, আমি তখন পালিয়ে আসি সেখান থেকে। তখন তখন দেখা যায় মেঘনাথের মা বলতে থাকে, আমি আমি সবটা এক্সপ্লেন করছি। আসলে আমি আমি দেখেছি মেঘনাথ এই আঘাতটা কোথা থেকে পেয়েছে। যখন রান্নার জন্য মানুষ আসছিল তখন তাদের খুন্তির আঘাতে মেঘনাথের হাতটা কেটে যায়। আমি ওকে অবশ্য ওষুধ লাগিয়ে ব্যান্ডেজও করে দিতে চেয়েছি, কিন্তু মেঘনাথ রাজি হয়নি। কিন্তু কিন্তু আমি জানতাম না এটার এই সুযোগ তুমি নেবে, এটা দিয়ে ওর উপরে তুমি এত বড় একটা ব্লেম দিবে, আমি কখনোই কখনোই ভাবিনি। তখন তখন দেখা যায় এ কথা শুনে মেঘনাথ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে অর্জুনও মনে মনে বলতে থাকে, গঙ্গা হঠাৎ করে এমন কথা মোটেও বলবে না। আমাকে আমাকে দেখতে হবে যে সত্যি সত্যি গঙ্গার পেছনে কে এভাবে আদা জল খেয়ে লেগে আছে, মেয়েটাকে কে বারবার বারবার এভাবে অসভ্যতম করার চেষ্টা করছে, ওর সঙ্গে কে বারবার জবরদস্তি করতে চাইছে, এটাও আমাকে আমাকে জানতে হবে। এরপরে মেঘনাথ মনে মনে বলতে থাকে, আমি জানতাম গঙ্গা তুমি আমাকে এটার জন্য ব্লেম দেবে, তাই আমি আগে থেকে সেই ব্যবস্থাও করে রেখেছিলাম। তাই তাই এখন আমি এটা এটা থেকে বেঁচে গেলাম। এরপরে মেঘনাথ বলতে থাকে, দেখেছো এই মেয়েটা আমার দিকে আঙুল তুলছে, আমি কি এরকম ছেলে যে ওর সঙ্গে অসভ্যতম করব? তখন তখন দেখা যায়
গঙ্গা বলতে থাকে, আমি তো বলিনি যে আপনি আমার সঙ্গে অসভ্যতম করেছেন, আমি শুধু বলেছি যে আঘাতটা আপনি কোথা থেকে পেয়েছেন। তখনই দেখা যায় অর্জুন বলতে থাকে, অনেক হয়েছে, এবার এবার সবাই যার যার মতো চুপ করো, অনেক কথা বলেছো, আর বলতে হবে না। গঙ্গা, তুমিও চুপ করো, তোমাকেও এতটা এতটা কথা বলতে হবে না। তোমাকে তোমাকে কে, তোমার সঙ্গে কে অসভ্যতম করছে সেই সেই সত্যটাও আমি যাচাই করব। তুমি এখন নিজের নিজের গন্তব্যে চলে যাও। তখনই তখনই দেখা দেখা যায় যার যার মতো শেষে চলে যায়। এরপরে দেখা যায় গঙ্গাকে সাজাতে থাকে পিয়ালি। পিয়ালি ও গঙ্গার বান্ধবীরা সবাই মিলে গঙ্গাকে সাজাতে থাকে। তখন গঙ্গা বলতে থাকে, আমার এতটা সাজসজ্জা ভালো লাগছে না, গায়ে কেমন সুরসুরি লাগছে, তোমরা তোমরা আমাকে আর সাজিও না তো। ঠিক তখনই দেখা যায় আলোলিকা ও তার বোন দুজনে দুজনে গঙ্গার জন্য অর্জুনের মায়ের মায়ের রেখে যাওয়া গয়নাগুলো নিয়ে আসে। আর আলোলিকা বলতে থাকে, শোনো শোনো গঙ্গা, এগুলো এগুলো দাদা ভাইয়ের মায়ের গয়না, আর এগুলো এগুলো তোমাকে দিয়েছে যে মা, এগুলো বলেছে তোমাকে যত্ন করে রেখে দিতে, কারণ এগুলো দাদা ভাইয়ের মা তোমার জন্যই রেখে গিয়েছিল। যে দাদা ভাইয়ের বউ হবে তাকে দিতে বলেছিল, যেহেতু তুমি দাদা ভাইয়ের বউ, তাই তোমাকেই তো এই গয়নাগুলো দেওয়া হবে, তাই গয়নাগুলো সাবধানে রাখবে। তখনই তখনই দেখা যায় গঙ্গার মাকে পিয়ালি বলতে থাকে, মিনতি মাসি, দেখেছো তোমার মেয়ের ভাগ্যটা কতটা কতটা ভালো, তোমার মেয়ের ভাগ্য কতটা ভালো। আর আমার মতো তো তোর কপালটা পুড়েনি। আমি তো মিথ্যে বলেছিলাম, তুই তো আর মিথ্যে বলিসনি, তোর কপালটা কি করে পুড়বে বল। এরপরে দেখা যায় তখন তখন গঙ্গাকে মিনতি বলতে থাকে, সত্যি রে, আমার মেয়েটাকে দেখে তোরা আর নজর দিস না। তখন পিয়ালি বলতে থাকে, না না, নজর দেবো কেন, তুই তুই সুখী হ গঙ্গা, আমি চাই যে তুই অনেক সুখী থাকিস, কারণ কারণ আমার কপালটা যেরকম যেরকম খারাপ, তোর কপালটা যেন ঠিক এরকম না হয়, তোর কপালটা যেন অনেক ভালো হয়, তোর কপালে যেন তুই অনেক অনেক ভালো কিছু পাস। এরপরে দেখা যায় বর চলে এলে তখন তখন মিনতি বরণডালা সাজিয়ে নেয়। তখন গঙ্গার বাবা বলতে থাকে, মিনতি তাড়াতাড়ি চল, আমাদের আমাদের বর চলে এসেছে, সোনার টুকরো জামাই, এরকম জামাই কজনে পায় বলতো। এরপরে দেখা যায় মিনতি সবাইকে নিয়ে বরণডালার সঙ্গে বাড়ির গেটে আসে, সেখানে এসে অর্জুনকে বরণ করতে থাকে। তখন তখন দেখা যায় অর্জুন বরণ দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় তখন তখন মিনতি মিনতি হাসতে থাকে আর বরণ করতে থাকে, আর মনে মনে বলতে থাকে, সত্যি আমার জামাইটা হয়েছে, আমার মেয়েটার ভাগ্য অনেক ভালো। এদিকে এদিকে দেখা যায় অর্জুনের দাদাকে অর্জুনের বৌদি বলতে থাকে, আমার আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, এখন এরকম আধিক্যতাও সহ্য করতে হবে, এরকম এরকম ফকিরদের সঙ্গে আমাদের আমাদের আত্মীয়তা করতে হবে, এরকম টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারে আমরা কি কখনো যে গিয়েছি বলো। তখন দেখা যায় অর্জুনের দাদা বলতে থাকে, এমন করে কেন বলছো বলো। এখানে তো তুমি তো জানো যে অর্জুনকে গঙ্গা বারবার বাঁচিয়েছে, অর্জুনের জন্য গঙ্গায় গঙ্গায় পারফেক্ট, তাই তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে অর্জুনের সঙ্গে গঙ্গার বিয়ে দিচ্ছে। এতে তো আমাদের কিছু ভাবার কথা নয়। তখনই দেখা যায় অর্জুনের বৌদি গিয়ে মেঘনাথকে বলতে থাকে, মেঘনাথ, কিছু করো না, এরকম করে এগুলো এগুলো কি সহ্য করা যায় বলো, এগুলো কি আমাদের সঙ্গে যায়, আমি জাস্ট নিতে পারছি না, এরকম এরকম আদিক্ষেতা আমার আর ভালো লাগছে না, আমি আমি এখান থেকে চলে যেতে চাই, কিন্তু তোমার দাদা তো আমাকে যেতেই দিচ্ছে না। এরপরে দেখা যায় মিনতি অর্জুনকে বলতে থাকে, বাবা তোমার পাটা দাও, পাটা ধুয়ে দিই। তখন দেখা যায় অর্জুন বলতে থাকে, আমি এসব পছন্দ করি না, এসব এসব রীতিনীতি আমার পছন্দ না। তখন তখন অর্জুনের জেঠুমনি বলতে থাকে, হ্যাঁ মিনতি, তোমাকে এসব করতে হবে না, এসব ও পছন্দ করে না। এরপরে গঙ্গার বাবা মনে মনে বলতে থাকে, মেয়েটা আমার সোনার টুকরো জামাই পেয়েছে, এটার ঘাড়ে ওকে চাপিয়ে দিয়ে ওর সঙ্গে ও বাড়িতে গিয়ে সবকিছু হাতাতে হবে। এদিকে এরপরে দেখা যায় অর্জুনের সঙ্গে তার বোনেরা সবাই মিলে অর্জুনের সঙ্গে ছবি তুলতে থাকে আর বলতে থাকে, আজকের পর থেকে তুই তো আর সিঙ্গেল থাকবি না দাদা ভাই, তাই আমাদের সঙ্গে একটু সিঙ্গেল লাইফের একটু ছবি তুলে দে, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। এরপরে দেখা যায় অর্জুনের বাবা বলতে থাকে, কি ব্যাপার দাদা, তুমি এতটা চিন্তিত কেন, চিন্তা করছো কেন তুমি, কি হয়েছে। এদিকে এই বলে চলে গেলে তখন অর্জুনের জেঠুমনি তার তার কনস্টেবলকে ফোন করে বলতে থাকে, ওদিকে ওদিকে সবকিছু ঠিকঠাক আছে তো। তখন তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনার আপনার ধারণাই ঠিক, এক্ষুনি অহনা অহনা ফ্লাইট থেকে নামলো, আর আমরা ওকে আটকে দিচ্ছি। এরপরে দেখা যায় অহনা অহনা যখনই গাড়ি নিয়ে আসবে, ঠিক তখনই ট্রাফিক সিগন্যালে অহনাকে আটকে দেওয়া হয়। আর অহনাকে তার গাড়ির ড্রাইভারকে বলে যে তোমার গাড়ির কাগজপত্র বের করো। এরপরে গাড়ির কাগজপত্র বের হলে তখন কিছু সমস্যা দেখিয়ে অহনাকে আটকে রাখে কনস্টেবলরা। তখন তখন ট্রাফিক পুলিশরা বলতে থাকে, আপনাকে আপনাকে এসব কিছু করতে একটু সময় লাগবে। তখন তখন অহনা অহনা মেঘনাথকে ফোন করলে মেঘনাথ বলতে থাকে, তুমি
ওই ওই অফিসারের কাছে দাও। তখনই অফিসারের কাছে দেবে, ঠিক তখনই অফিসার বলতে থাকে, সরি ম্যাম, আমরা ডিউটিতে আছি, এখন আমরা কারোর সঙ্গে কথা বলতে পারবো না, কারো ফোন রিসিভও করতে পারবো না, সরি। তখন মেঘনাথ বলতে থাকে, প্লিজ অহনা, তুমি সবকিছু মিটিয়ে তাড়াতাড়ি চলে এসো, বিয়ে কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে। এরপরে ফোন কেটে দিলে এদিকে গঙ্গাকে গঙ্গাকে মণ্ডপে নিয়ে আসা হয়, আর গঙ্গাকে মণ্ডপে নিয়ে এসে অর্জুনের সামনে দাঁড় করানো হয়। এটা সহ্য করতে পারে না অর্জুনের বৌদি, বলতে থাকে, আমার আমার জাস্ট ভালো লাগছে না, এসব এসব কিছুতেই আমার ভালো লাগছে না। তখন তখন দেখা যায় মণ্ডপে সবাই মিলে নাচ গান করতে থাকে। অর্জুনের অর্জুনের বাড়ির সবাই অর্জুনের বাড়ির সবাই মিলে নাচতে থাকে গঙ্গার বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে। তখন এটা মেনে নিতে পারে না মেঘনাথ ও অর্জুনের বড় বৌদি। তখন তখন দেখা যায় অর্জুনের বৌদি বারবার দাদাভাইকে বলতে থাকে, আমার এসব ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না, আমি এসব কিছুতেই নিতে পারছি না, আমার পরিবারের কেউ যদি এখানে এসে দেখে তখন ওরা কি ভাববে। ঠিক তখনই তখনই দেখা যায় অর্জুনের বোন এসে বলতে থাকে, বৌদি, তুমি এরকম করে বলছো, মনে হচ্ছে যে তোমাদের পরিবারটা কতই না স্বনামধন্য পরিবার। তুমি কি ভুলে যাচ্ছ যে বারবার যখনই দাদাভাই বিপদে পড়েছে তখনই গঙ্গাই দাদাভাইকে বাঁচিয়েছে, তাই পরিবার থেকে ডিসিশন নিয়ে দাদাভাই আর গঙ্গার বিয়েটা ঠিক করা হয়েছে। এতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে তোমার কেন সমস্যা হচ্ছে আমি কি জানতে পারি? তুমি তুমি প্লিজ এসবের মধ্যে নিজের 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 অবজেকশনটা জানিও না। তখন তখন দেখা যায় বৌদিমণি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, সব বিষয়ে তোমাকে কথা বলতে হয় তাই না? তখন দেখা যায় এ কথা শুনে দেখা যায় অর্জুনের বোন বলতে থাকে, দাদা ভাই, তুই কিন্তু তোর বউকে সামলা, তোর বউ কিন্তু বাড়াবাড়ি করছে। এরপরে দেখা যায় এই বলে তখন সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় অর্জুনকে শুভদৃষ্টির জন্য বলা হলে গঙ্গা পান পাতা সরিয়ে ফেললে অর্জুন কোনোভাবেই গঙ্গার দিকে তাকায় না। তখন তখন গঙ্গা অর্জুনের দিকে শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিন্তু অর্জুন কোনোভাবে গঙ্গার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এরপরে সবাই বলতে থাকে, কি হলো অর্জুন, গঙ্গার দিকে তাকাও, তোমাদের শুভ দৃষ্টির সময় তোমরা কেন নিজেদের দিকে তাকাচ্ছ না, বলো তো। তখন পিয়ালি বলতে থাকে, কি হলো দাদা ভাই, তুমি প্লিজ তাকাও, আমাদের গঙ্গার দিকে তাকাও, গঙ্গাকে দেখো, এখানে তো শুভ দৃষ্টি হচ্ছে তাই না? তখন দেখা যায় তখন দেখা যায় অর্জুনের বাবা বলতে থাকে, অর্জুন, এটা তো তোর তোর মেনে নিতে হবে, তুই তো নিজের সিদ্ধান্ত নিয়ে গঙ্গাকে বিয়ে করছিস, তবে কেন কেন হেজিটেট বোধ করছিস, প্লিজ ওর দিকে তাকা। তখন গঙ্গা মনে মনে বলতে থাকে, আমি জানি আপনার মনের মধ্যে কি ঝড় চলছে স্যানিটাইজার বাবু, আপনি আমাকে মেনে নিতে পারছেন না, আপনি তো অহনা দিদিমণিকে ভালোবাসেন, শুধু চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করছেন, কিন্তু আমি আমি কি করব বলুন, সবাই আমাকে যেভাবে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে, এতে তো আমিও মানা করতে পারছি না। তখন তখন দেখা যায় অর্জুন সবার জোরাজোরিতে গঙ্গার দিকে তাকায়। তখন তখন গঙ্গাও অর্জুনের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে শুভ দৃষ্টি সেরে নেয়। এরপরে দেখা যায় সবাই অনেক খুশি হয়ে যায়। তখন তখন গঙ্গা ও অর্জুনের 7 পাকে ঘোরার জন্য ঠাকুর মশাই বলতে থাকে, এবার এবার তোমাদের দুজনের 7 পাকে ঘুরতে হবে, শুভদৃষ্টির তত্ত্ব সম্পূর্ণ হয়ে গেল। এরপরে দেখা যায় অর্জুন মনে মনে বলতে থাকে, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমার সকল দায়িত্ব নিলাম গঙ্গা, আমি তোমার আপদ বিপদে তোমার কোনো কিছুতে তোমার সমস্যা হতে দেব না, সবকিছুতে দেখাশোনা করব আমি, কিন্তু কিন্তু আমি এর বাইরে তোমার আর কোনো দায়িত্ব নিতে পারবো না, এটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে দেখা যায় অর্জুনের বৌদি বারবার মেঘনাথকে বলতে থাকে, কি হলো মেঘনাথ, তুমি না বললে যে শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে যাবে, কই কিছুই তো হলো না। তখনই দেখা যায় অহনাকে মেঘনাথ ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার অহনা, কোথায় তুমি? তখন অহনা বলতে থাকে, আমি তো গাড়ি পাচ্ছি না। তখন অহনাকে মেঘনাথ বলতে থাকে, ঠিক আছে, তোমাকে আসতে হবে না, তুমি তুমি আরো কিছুক্ষণ পরে এসো, বিয়েটা শেষ হোক তারপরে এসো। এই বলে ফোন কেটে দিলে তখন অহনা অবাক হয়ে যায়, অহনা ভয় পেয়ে যায়, আর তখন গাড়ি রেখে ট্যাক্সি নিয়ে অহনা রওনা দিয়ে দেয়। এদিকে এদিকে দেখা যায় গঙ্গা ও অর্জুনের 7 পাকে বাঁধাও শেষ হয়ে যায়। তখন তখন দেখা যায় গঙ্গা ও অর্জুন নিজেদের মধ্যে মালা বদল সেরে নেয়। এরপরে গঙ্গাকে সিঁদুর পরিয়ে দিতে বলে অর্জুনকে। এরপরে অর্জুন মনে মনে বলতে থাকে, আমি আমি জীবনের এত বড় একটা ডিসিশন নিচ্ছি, কিন্তু আমার কেন কেন মন সায় দিচ্ছে না, আমি তো ইচ্ছে করে গঙ্গাকে বিয়ে করতে চেয়েছিলাম, তবে তবে কেন গঙ্গাকে সিঁদুর পরাতে গিয়ে এভাবে এভাবে কষ্ট পাচ্ছি, কেন পারছি না গঙ্গাকে সিঁদুর পরাতে, কেন আমার বিয়ে করতে এরকম করে পিছটান হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে, কিছু একটা ঝামেলা হবে, আমি এই বিয়েটা কি করে করব। ঠিক যখনই গঙ্গার সিঁথিতে সিঁদুর দিবে তখনই সেখানে অহনা এসে চিৎকার করে বলতে থাকে, অর্জুন, তুমি এটা করতে পারো না, কিছুতেই করতে পারো না, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে অন্য কারো হতে দেব না, তুমি শুধু আমার। অর্জুন, তুমি কিছুতেই কিছুতেই গঙ্গার সিঁথিতে সিঁদুর দিতে পারো না।